আজকের ক্লাসে আমরা আমাদের বিজ্ঞানের চতুর্থ অধ্যায় অর্থাৎ নবজীবনের সূচনা উক্ত অধ্যায়ের রাজশাহী বোর্ড 2024 সালে একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব। আমাদের উক্ত প্রশ্নে দেখতে পাচ্ছি বলা হচ্ছে অভিব্যক্তির ফলে একটি প্রজাতি থেকে অন্য একটি প্রজাতির উৎপত্তি হয়। এই সম্পর্কে বিজ্ঞানী ল্যামার্ক এবং ডারউইন বিবর্তন সম্পর্কে ভিন্ন রকমের দুটি মতবাদ সম্পর্ক আসলে প্রদান করেন। বিবর্তনের সপক্ষে যে সকল প্রমাণ বিজ্ঞানীরা উপস্থাপন করেছেন সেগুলোর মধ্যে অন্যতম হল জীবাশ্ম ঘটিত প্রমাণ। কিছু আধুনিক যুগে বিবর্তনবাদ সম্পর্কিত ডারউইনের মতবাদী সর্বজন স্বীকৃত। চলে যাবো আমাদের ক নম্বর প্রশ্নে। ক নম্বর প্রশ্নতে বলা হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ কাকে বলে। নিষ্ক্রিয় অঙ্গ বলতে আমরা এমন অঙ্গগুলোকে বুঝি যেগুলো আসলে আমাদের দেহের মধ্যে থাকে বাট তার স্পেসিফিকলি কোনো কাজ থাকে না। সো বলা হচ্ছে জীবদেহে এমন কতগুলো অঙ্গ রয়েছে যা আসলে কিছু জীবদেহের মধ্যে সক্রিয় থাকে কিন্তু অপর জীবদেহের মধ্যে সেটা নিষ্ক্রিয় অবস্থায় থাকে। এমন ধরনের অঙ্গগুলোকে নিষ্ক্রিয় অঙ্গ বলা হয়, যেমন মানুষের সিকাম, অ্যাপেন্ডিক্স, এই ধরনের অঙ্গগুলো। চলে যাব আমাদের খ নাম্বার প্রশ্নে। খ নাম্বার প্রশ্নতে আমাদেরকে বলা হচ্ছে প্রজনন স্বাস্থ্য সম্পর্কিত জ্ঞান থাকা কেন জরুরি ব্যাখ্যা করো। সো বলা হচ্ছে যে প্রজনন স্বাস্থ্য সম্পর্কে মানুষের যে জ্ঞান থাকা সেটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমাদের যখন বসন্তীকালীন সময়টা থাকে তখন আমাদের শারীরিক এবং মানসিক কিন্তু বিভিন্ন রকমের পরিবর্তন ঘটে, যেটা আসলে কিশোর কিশোরীদের মনের মধ্যে বিভিন্ন ধরনের প্রশ্নের জন্ম দেয়। এই সময় সঠিক জ্ঞান যদি আমাদের না থাকে তাহলে কিন্তু সেখানে বিভিন্ন রকমের বিভ্রান্তি হতে পারে। যেমন ধরো তোমাদের মেয়েদের ক্ষেত্রে হলো গিয়ে এই সময় মাসিক হবে প্রতি মাসে, এটা খুবই সাধারণ একটা জ্ঞান। এটা যদি মানুষের জানা না থাকে তখন কিন্তু হলো গিয়ে তার মনে বিভিন্ন রকমের প্রশ্ন আসতে পারে যে এটা কেন হচ্ছে, আবার কবে হবে, বা কেন এই জিনিসটা হচ্ছে। তো বিভিন্ন রকমের বিভ্রান্তিও সৃষ্টি হতে পারে। এছাড়া ফিউচারে যদি মানুষ সুখী জীবনযাপন করতে চায়, নিরাপদ মাতৃত্ব চায় এবং একটা সুস্থ প্রজন্ম গঠন করতে চায় তাহলেও প্রজনন স্বাস্থ্যটা জানা খুবই গুরুত্বপূর্ণ। তাই স্বাস্থ্যকর, নিরাপদ এবং আনন্দময় জীবনকে নিশ্চিত করার জন্য সকলেরই এই প্রজনন স্বাস্থ্য বিষয়ক জ্ঞানটা অর্জন করা দরকার। চলে যাব আমাদের গ নাম্বার প্রশ্নে। বলা হচ্ছে উদ্দীপকে উল্লেখিত বিবর্তনের অন্যতম যে প্রমাণ সেই প্রমাণটাকে ব্যাখ্যা করতে। সো আমাদের কোয়েশ্চেনে বলে দিল যে অন্যতম প্রমাণটার কথা, যেটা হলো জীবাশ্ম ঘটিত প্রমাণ। সো বলা হচ্ছে জৈব অভিব্যক্তি সম্পর্কে যে প্রমাণগুলো আছে তার মধ্যে জীবাশ্ম ঘটিত প্রমাণটা সব থেকে গুরুত্বপূর্ণ। ভূগর্ভের যে শিলাস্তর থাকে, দীর্ঘকাল চাপা পড়ে থাকা জীবের সামগ্রিক বা আংশিক প্রস্তরীভূত দেহ বা দেহ ছাপকে আসলে জীবাশ্ম বলা হয়। পৃথিবীর বিভিন্ন স্তরে অবস্থিত শিলার মধ্যে এগুলো আসলে সঞ্চিত থাকে। এ সকল জীবাশ্মের বৈশিষ্ট্য থেকে বর্তমান এবং অতীতের যোগসূত্র আসলে খুঁজে বের করা সম্ভব হয়। শিলা দেখেই তো আমরা বিভিন্ন ধরনের জীবাশ্মগুলো দেখেই বুঝতে পারি যে আমার এই জিনিসটা আসলে কত বছর আগের বা কি, এই ধরনের বিভিন্ন বৈশিষ্ট্যগুলো বলা হচ্ছে। উদাহরণস্বরূপ আর্কিওপটেরিক্স নামক এক জীবাশ্মের সরীসৃপ এবং পাখির উভয় বৈশিষ্ট্যই আসলে পাওয়া যায়, যেমন পা এবং দাঁত, পাখির মতো পালক বিশিষ্ট দুটি ডানা, দীর্ঘ লেজ এবং চক্ষু। এটা প্রমাণ করে যে সরীসৃপ জাতীয় প্রাণী থেকে আসলে অভিব্যক্তির মাধ্যমে পাখি জাতীয় প্রাণীর উৎপত্তি হয়েছে। পৃথিবীর বলছে যে আমাদের এই উদ্ভিদের ক্ষেত্রে বিলুপ্ত যেই টেরিডোস্পার্ম নামক এক ধরনের জীবাশ্ম রয়েছে তার মধ্যে ফার্ন এবং ব্যক্তবীজী বিভিন্ন উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করা যায়। তাই ধারণা করা হয় যে আমাদের এই ফার্ন জাতীয় যে উদ্ভিদগুলো রয়েছে সেগুলো থেকেই এই জিমনোস্পার্ম অর্থাৎ ব্যক্তবীজী উদ্ভিদগুলোর আবির্ভাব ঘটেছে। চলে যাব আমাদের পরবর্তী ঘ নম্বর প্রশ্নতে। দেখে নিই আমাদের প্রশ্নতে আসলে কি বলা হচ্ছে। বলছে উদ্দীপকে বর্ণিত দ্বিতীয় বিজ্ঞানীর মতবাদটি। দ্বিতীয় বিজ্ঞানীটা কে ছিল? দ্বিতীয় বিজ্ঞানী ছিল ডারউইন। তো ডারউইনের মতবাদটা কি তোমার কাছে গ্রহণযোগ্য কিনা? এখানে ল্যামার্ক এবং ডারউইনের কথা বলছে। ডারউইনের বক্তব্যটা সম্পূর্ণরূপে বিজ্ঞানসম্মত না হলেও ল্যামার্কের তুলনায় কিন্তু ডারউইনের যেই মতবাদটা ছিল সেটা কিন্তু অধিক যুক্তিযুক্ত ছিল। সো চলে যাব আমরা এটাকে কিভাবে লিখবো সেই প্রসঙ্গে। আমাদের এখানে বলা হচ্ছে উদ্দীপকে উল্লেখিত দ্বিতীয় বিজ্ঞানীর মতবাদটি হলো ডারউইনের মতবাদ। সো ডারউইনের বিবর্তনবাদ বর্তমানে সব থেকে গ্রহণযোগ্য মতবাদ। এটা ডারউইনবাদ নামে পরিচিত। সো ল্যামার্ক তার বিবর্তনবাদে জীবের বংশবিস্তার, নতুন জীবের উৎপত্তি, জীবের অস্তিত্বের জন্য সংগ্রাম, যোগ্যতমের জয় এবং প্রাকৃতিক যে নির্বাচন সেগুলো সম্পর্কে সুস্পষ্ট আসলে ধারণা দিতে পারেনি। আবার ল্যামার্ক এটা বলেছে শুধুমাত্র সময়ের সাথে সাথেই হলো প্রজাতির পরিবর্তনগুলো হয়েছে। ল্যামার্ক আরও বলেছেন যে জীবের যে অর্জিত বৈশিষ্ট্যগুলো সেগুলো ধীরে ধীরে পরবর্তী প্রজন্মে সঞ্চারিত হয়, যার সততার সম্পর্কে বংশগতিবিদগণ কোনো আসলে প্রমাণই পায় নাই। সো সে যেটা বলছে সেটা রিলেটেড কোনো প্রমাণ আসলে পাওয়াই যায়নি। কিন্তু এই যে ডারউইন যে রয়েছে, এই ডারউইন কি করলো? ডারউইন তার মতবাদ দিল।
সো ডারউইন তার মতবাদের মধ্যে এই বিষয়ের আসলে একটা স্পষ্ট সমাধান দিয়েছে। তার মত অনুসারে জীবের যে বংশগতি বা বংশবৃদ্ধি সেটা হচ্ছে আসলে জ্যামিতিক হারে। জীবগুলো অস্তিত্ব রক্ষার জন্য নিজেদের মধ্যে এবং পরিবেশের সঙ্গে সংগ্রাম করে। তাই আদিতে মানে শুরুতে উৎপন্ন হওয়া অনেক জীবেরই আসলে অস্তিত্ব পাওয়া যায় না। এ সকল জীবের ফসিলগুলা কি করে এর প্রমাণকে আসলে বহন করে থাকে। এছাড়াও প্রসারণ, প্রাকৃতিক নির্বাচন সমূহ নতুন প্রজাতি সম্পর্কে একদমই সুস্পষ্ট ধারণা আসলে এখান থেকেই পাওয়া যায়। ল্যামার্কের বিবর্তন মতবাদে জীবের অভিযোজনের কথাটা উল্লেখ থাকলেও ডারউইনের মতবাদের মতন তার মধ্যে কিন্তু ব্যাখ্যা আসলে পাওয়া যায় না। সো ডারউইনের এই অভিব্যক্তি একমাত্র তত্ত্ব যা শুধুমাত্র পৃথিবীতে উদ্ভূত প্রাণের জন্য নয়, বরং মহাবিশ্বের যে কোনো স্থানেই প্রাণের উদ্ভব ঘটলে সেখানেও আসলে এটা প্রযোজ্য হবে। তাই বলা যায় যে ডারউইনের মতবাদটা বিজ্ঞানসম্মত না হলেও ল্যামার্কের মতবাদের তুলনায় ডারউইনের মতবাদকে অধিক যুক্তিযুক্ত বলে আসলে ধরে নেওয়া যায়। আশা করি আজকের ক্লাসটি সকলে খুব ভালো করে বুঝতে পেরেছো। পরবর্তী আবার একটি ক্লাস তোমাদের সকলের সঙ্গে দেখা হয়ে যাবে। সবাইকে আল্লাহ হাফেজ।